নমস্কার, গপ্প টাইম চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমাদের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পুরনো জিনিস। এনজয় ইউর স্টোরি। মদনবাবুর একটা নেশা পুরনো জিনিস কেনা। মদনবাবুর পৈতৃক বাড়িটাও বিশাল, তার টাকারও অভাব নেই এবং বিয়ে টিয়ে করেননি বলে এই একটা বাতিক নিয়েই তিনি থাকেন। বয়সও খুব বেশি না, 30-35-এর মধ্যেই। তিনি ছাড়া বাড়িতে একটি পুরনো রাঁধুনি বামুন আর বুড়ো চাকর আছে। মদনবাবু দিব্যি আছেন, ঝুট ঝামেলা নেই। কত পুরনো জিনিস, কিম্ভূত জিনিস কিনে ঘর ডাঁই করেছেন, তার হিসেব নেই। তবে জিনিসগুলো ঝাড়পোঁছ করে সযত্নে রক্ষা করেন তিনি। ইঁদুর, আরশোলা, উইপোকার বাসা হতেই দেন না। ট্যাক ঘড়ি, দেয়াল ঘড়ি, আলমারি, খাট পালং, ডেস্ক, টেবিল, চেয়ার, দোয়ারদানি, নস্যির ডিবে, কলম, ঝাড় লণ্ঠন, বাসনপত্র সবই তার সংগ্রহে আছে। খবরের কাগজে তিনি সবচেয়ে মন দিয়ে পড়েন পুরনো জিনিস বিক্রির বিজ্ঞাপন। রোজ অবশ্য ওরকম বিজ্ঞাপন থাকে না, কিন্তু রবিবারের কাগজে একটা দুটো থাকেই। আজ রবিবার সকালে মদনবাবু খবরের কাগজ পড়তে পড়তে এক জায়গায় এসে উত্তেজিত হয়ে পড়লেন। ম্যাকফার্ল্যান সাহেবের 150 বছরের পুরনো বাড়ির সব জিনিস বিক্রি করা হবে। ব্রড স্ট্রিটে ম্যাকফার্ল্যান সাহেবের যে বাড়িটা আজও টিকে আছে তার অবস্থা খুবই শোচনীয়। পোড়ো পোড়ো অবস্থা। কর্পোরেশন থেকে বহুবার বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু বুড়ো ম্যাকফার্ল্যানের আর সরবার জায়গা ছিল না বলেই বাড়িটা ভাঙা হয়নি। ওই বাড়িতে ম্যাকফার্ল্যান্ডের 3 পুরুষের বাস। জন ম্যাকফার্ল্যানের সঙ্গে মদনবাবুর একটু চেনা ছিল, কারণ জন ম্যাকফার্ল্যানেরও ছিল পুরনো জিনিস কেনার বাতিক। মাত্র মাস পাঁচেক আগে সাহেব মারা যান। তখনই মদনবাবু তার জিনিসপত্র কিনে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পারেননি। এক অবাঙালি ব্যবসায়ীর কাছে আগে থেকেই বাড়ি এবং জিনিসপত্র বাঁধা দেওয়া ছিল। সেই ব্যবসায়ী মদনবাবুকে সাফ বলে দিয়েছিল, উটকো ক্রেতাকে জিনিস বিক্রি করা হবে না, শুধু নিলামে চড়ানো হবে। মদনবাবু তার বুড়ো চাকরকে ডেকে বললেন, ওরে ভজা, আমি চললুম। দোতলার হলঘরটার উত্তর দিক থেকে পিয়ানোটা সরিয়ে কোণে ঠেলে দিস, আজ কিন্তু নতুন জিনিস আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাকি নতুন নয়, পুরনো। ওই হলো। আর রাঁধুনিকে বলিস খাবার ঢাকা দিয়ে রাখে, যেন ফিরতে দেরি হতে পারে। মদনবাবু ট্যাক্সি হাঁকিয়ে যখন ম্যাকফার্ল্যানের বাড়িতে পৌঁছলেন তখন সেখানে বেশ কিছু লোক জড়ো হয়ে গেছে। মদনবাবু বেশিরভাগ লোককেই চেনেন। এরা সকলেই পুরনো জিনিসের সমজদার এবং খদ্দের। সকলেরই বিলক্ষণ টাকা আছে। মদনবাবু বুঝলেন আজ তার কপালে কষ্ট আছে। আদৌ কোনো জিনিসে হাত দেওয়া যাবে কিনা সন্দেহ। নিলামের আগে খদ্দেররা এঘর ওঘর ঘুরে ম্যাকফার্ল্যানের বিপুল সংগ্রহ রাশি দেখছেন। আসবাবপত্র থেকে শুরু করে ছোটোখাটো জিনিসের এক খনি বিশেষ। কোনটা ছেড়ে কোনটা ধরেন তা ভাবতে গিয়ে মদনবাবু হিমশিম খেতে লাগলেন। বেলা 12টায় নিলাম শুরু হলো। একটা করে জিনিস নিলাম ওঠে আর সঙ্গে সঙ্গে হাঁক ডাক পড়ে যায়। মদনবাবুর চোখের সামনে একটা মেহগনির পালঙ্ক 10,000 টাকায় বিকে গেল। একটা কাঠ গ্লাসের পানপাত্রের সেট বিকে গেল 12,000 টাকায়। এছাড়া মুক্তমালার দাম উঠল 40,000। মদনবাবু বেলা 4টে অবধি একটা জিনিসও ধরতে পারলেন না। মনটা ভারী খারাপ হয়ে গেল। দর আজ যেন বড্ড বেশি উঠে যাচ্ছে। একেবারে শেষ দিকে একটা পুরনো কাঠের আলমারি নিলামে উঠল। বেশ বড়সড় এবং সাদামাটা আলমারিটা অন্ততপক্ষে একটা স্মৃতিচিহ্ন হিসেবে কবজা করার জন্য মদনবাবু প্রথমেই দর হাঁকলেন 5,000। উপস্থিত খদ্দেরদের মধ্যে অনেকেই ওই আলমারির জন্য দর দিতে থাকলেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই দর 20,000-এ গিয়ে পৌঁছে। মদনবাবু অবাক হয়ে গেলেন। একটা কাঠের আলমারির দর এত ওঠার কথাই না। কেউ ফাঁকা আওয়াজ ছেড়ে দর বাড়াচ্ছে নাকি? নিলামে এরকম প্রায়ই হয়। তবে মদনবাবুর মর্যাদাতেও লেগেছিল খালি হাতে ফিরে যাওয়াটা। একটা না নিয়ে যেতে পারলে নিজের কাছেই যেন মুখ দেখাতে পারবে না। মদনবাবু তাই মরিয়া হয়ে ডাকলেন 21,000। আশ্চর্য এই যে দর আর উঠল না। 21,000 টাকায় আলমারিটা কিনে মহানন্দে বাড়ি ফিরলেন মদনবাবু, যদিও মনে মনে বুঝলেন দরটা বড্ড বেশি হয়ে গেল। পরদিন সকালে আলমারিটা কুলিরা ধরাধরি করে পৌঁছে দিয়ে গেল। দোতলার হলঘরের উত্তর দিকে জানালার পাশেই সেটা রাখা হলো। বেশ ভারী জিনিস। এটাকে তুলতেই 10টা কুলি গলদঘর্ম হয়ে গেল। নিলামওয়ালার দেওয়া চাবি দিয়ে আলমারিটা খুলে ফেললেন মদনবাবু। নিচে আর ওপরে কয়েকটা ড্রয়ার, মাঝখানে ওয়ার্ডরোব। মদনবাবু অনেকক্ষণ ধরে খুঁটিয়ে দেখলেন জিনিস। বর্মা সেগুন কাঠের তৈরি ভালো জিনিস, কিন্তু 21,000 টাকা দরটা বেজায় বেশি হয়ে গেছে। তার আর কি করা?
এ নেশা যার আছে তাকে মাঝে মাঝে ঠকতেই হয়। 21,000 টাকার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লেন মদনবাবু। গভীর রাতে ম্যাকফার্লেন সাহেবকে স্বপ্নে দেখলেন। বুড়ো তাকে বলছে, তুমি মোটাও ঠাকুরে হ্যাঁ, বরং জেতাছ। মদনবাবু ম্লান হেসে বললেন, "হাহ, না সাহেব, নিছক কাঠের আলমারির জন্য দর হাঁকাটা আমার ঠিক হয়নি।" ম্যাকফার্লেন শুধু ঘন ঘন মাথা নেড়ে বলল, না না, আমার তা মনে হয় না, আমার তা মনে হয় না। মদনবাবু মাঝরাতে ঘুম থেকে উঠে একবার জল খান রোজই। আজ ঘুম ভাঙল। পাশের টেবিল থেকে জলের গেলাসটা নিতে গিয়ে হঠাৎ শুনলেন পাশের হলঘর থেকে যেন একটু খুটুর খুটুর শব্দ আসছে। ওই ঘরে তার সব স্বাদের পুরনো জিনিস। মদনবাবু তাড়াতাড়ি উঠে টর্চ নিয়ে পাশের ঘরে হানা দিলেন। দয়া করে বাতি জ্বালাবেন না, আমার অসুবিধা হবে। মদনবাবু ভারী রেগে গেলেন। টর্চের সুইচ টিপে বললেন, আচ্ছা নির্লজ্জ লোক তো, চুরি করতে ঢুকে আবার চোখ রাঙানো হচ্ছে। কে তুমি? চোরটা যে কে বা কেমন লোক তা বোঝা গেল না, কারণ টর্চটাই জ্বলল না। মদনবাবু টর্চটা বিস্তর ঝাঁকালেন, নাড়লেন, উল্টে পাল্টে সুইচ টিপলেন, বাতি জ্বলল না। এ তো মহা ফ্যাসাদ দেখছি। এত ঘাবড়াচ্ছেন কেন? মদনবাবু চোরকে ধরার জন্য আস্তিন গোটাতে গিয়েই টের পেলেন যে তার গায়ে জামাই নেই। আজ গরম বলে খালি গায়ে তিনি শুয়েছিলেন। হেঁড়ে গলায় একটা হাঁক মারলেন, শিগগিরই বেরো বলছি, নইলে গুলি করব, আমার কিন্তু রিভলভার আছে। নেই। কে বললো নেই? জানি কি না। কিন্তু লাঠি আছে। খুঁজে পাবেন না। কে বললো খুঁজে পাবো না? অন্ধকারে লাঠি খোঁজা কি সোজা? আমার গায়ে কিন্তু সাংঘাতিক জোর, এক ঘুষিতে নারকেল ফাটাতে পারি। কোনোদিনও ফাটাননি। কে বললো ফাটাইনি? জানি কি না, আপনার গায়ে তেমন জোরই নেই। আমি লোক ডাকছি, দাঁড়াও। কেউ আসবে না, কিন্তু খামোকা কেন চেঁচাচ্ছেন? চেঁচাবো না? আমার এত স্বাদের সব জিনিস এই ঘরে, আর এই ঘরেই কিনা চোর? চোর বটে, কিন্তু এলেবেলে চোর নই মশাই। তার মানে? কাল সকালে বুঝবেন। এখন যান, গিয়ে ঘুমোন, আমাকে ডিস্টার্ব করবেন না। মদনবাবু ফের ঘাবড়ে গিয়ে ফিরে এলেন ঘরে। দুরু দুরু বুকে বসে থেকে পাশের ঘরের নানা বিচিত্র শব্দ শুনতে লাগলেন। তার স্বাদে সব জিনিস বুঝি এবারে যায়। দিনের আলো ফুটতেই মদনবাবু গিয়ে হলঘরে ঢুকে যা দেখলেন তাতে ভারী অবাক হয়ে গেলেন। ম্যাকফার্লেনের সেই কাঠগ্লাসের পানপাত্রের সেট আর একটা গ্র্যান্ডফাদার ক্লক হলঘরে দিব্যি সাজিয়ে রাখা। এই দুটো জিনিস কিনেছিল দুজন আলাদা খদ্দের। খুশি হবেন কি দুঃখিত হবেন তা বুঝতে পারলেন না মদনবাবু, কিন্তু অনেক ভেবে চিনতে শেষে খুশি খুশিই লাগছিল তার। আবার রাত হলো। মদনবাবু খেয়ে দিয়ে শয্যা নিলেন, তবে ঘুম হলো না। এপাশ ওপাশ করতে করতে একটু তন্দ্রা মতো এলো। হঠাৎ হল ঘরে আগের রাতের মতো শব্দ শুনে তড়াক করে উঠে পড়লেন। হল ঘরে গিয়ে ঢুকে টর্চটা জ্বালাতে চেষ্টা করলেন। কে? তা নিয়ে আপনার কি দরকার? যান না, গিয়ে শুয়ে থাকুন, আমাদের কাজ করতে দিন। মদনবাবু একটু কাঁপা কাঁপা গলায় বললেন, তো তোমরা কারা বাবারা? সে কথা শুনলে আপনি ভয় পাবেন। ইয়ে, তা আমি একটু ভীতু বটে, কিন্তু বাবারা, এসব কি হচ্ছে একটু জানতে পারি না? খারাপ তো কিছু হচ্ছে না মশাই, আপনার তো লাভই হচ্ছে। তা হচ্ছে, তবে কি না চুরির দায় না পড়ি। তোমরা কি চোর? লোকটা এবার রেগে গিয়ে বলল, কাল থেকে চোর চোর করে গলা শোকাচ্ছেন কেন? আমরা ফালতু চোর নই। তবে? আমরা ম্যাকফার্লেন সাহেবের সব চেলা চামুন্ডা। আমি হলাম গে সর্দার, যাকে আপনি কিনেছেন 21,000 টাকায়। আলমারি? আজ্ঞে, আমরা সব ঠিক করেই রেখেছিলুম, যে খুশি আমাদের কিনুক না কেন, আমরা শেষ অবধি সবাই মিলেমিশে থাকবো। তাই তাই কি? তাই সবাই মিলে জোট বাঁধছি, তাতে আখেরে আপনারই লাভ। মদনবাবু বেশ খুশিই হলেন, তবু মুখে একটু দুশ্চিন্তা প্রকাশ করে বললেন,
কিন্তু বাবারা দেখো যেন চুরির দায় না পড়ি। মেলা ফ্যাচ ফ্যাচ না করে যান না, নাকে তেল দিয়ে শুয়ে থাকুন গে, কাজ করতে দিন। মদনবাবু তাইই করলেন। শুয়ে খুব ফিচিক ফিচিক হাসতে লাগলেন। হলঘরটা ভরে যাবে, দোতলা তিনতলায় যা ফাঁকা আছে তাও আর ফাঁকা থাকবে না, এবার চারতলাটা না তুললেই নয়।